শুভেন্দু অধিকারী সিপিএম এর সঙ্গে সেটিং করে তাদের পুরো ভোটটা ট্রান্সফার করে নিতে পেরেছেন। সব জায়গাতেই বিশ্বাসঘাতক থাকে, সব জায়গাতেই বেঈমান থাকে, 1 লাখের গন্ডিও পেরোতে পারেননি, অর্থাৎ তারও কিন্তু অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ইন হাইন্ডসাইড অভিজিৎ বাবু বলেছিলেন যে তার মূল প্রতিদ্বন্দ্বী সায়ন ব্যানার্জি। আজকে কি বলবে? কি বলবো, আপনি বুঝুন কেন বলেছিলেন। এই বলার সোজা কারণ কি, উনি ভেবেছিলেন আমি বড় পলিটিশিয়ান হয়ে গেছি, এটা বলবো আর মুসলিম ভোটাররা ভাববে ও আচ্ছা তার মানে দেবাংশু নয় সায়ন হারাতে পারবে, সব মুসলিম ভোটাররা দেবাংশুকে ভোট না দিয়ে সায়নকে দিয়ে দেবে। এটা ওনার সহজ ক্যালকুলেশন ছিল। অত বোকা তো মানুষ নন, মুসলিমরাও নন, হিন্দুরাও নন, কোনো মানুষই নন। কিন্তু মুশকিলের জায়গাটা হচ্ছে যে সিপিএম পুরোপুরি লক স্টক অ্যান্ড ব্যারেল তার ভোট ট্রান্সফার করেছে। কারণ দক্ষিণবঙ্গে সিপিএম এর সবচেয়ে খারাপ ফল হয়েছে তমলুক কনস্টিটিউয়েন্সিতে। সাউথ বেঙ্গলে আপনি যতগুলো সিট আছে যদি দেখেন, সিপিএম এর ওয়ার্স্ট এভার পারফরমেন্স হয়েছে তমলুক। এটা কেন? শুভেন্দু অধিকারী সিপিএম এর সঙ্গে সেটিং করে তাদের পুরো ভোটটা ট্রান্সফার করে নিতে পেরেছেন। আমরা আমাদের যে 43-44% ভোট আমরা বিধানসভা নির্বাচনে যেটা পেয়েছিলাম সেটা কিন্তু আমরা ধরে রাখতে পেরেছি। আমাদের যে 42 থেকে 44% ভোট ছিল এভারেজে আমরা পেরেছি, কিন্তু উল্টো দিকের ভোটটা পুরোপুরি এক জায়গাতে হয়ে বিজেপির পক্ষে চলে গিয়েছে। ফলে আমার ভোট আমি ধরে রাখতে পেরেছি, বরং আমি কিছু জায়গায় বাড়াতে পেরেছি। কিন্তু এই যে শুভেন্দু অধিকারীর গড়, এটা তো আগে থেকেই জানা ছিল। সেই জন্যই তুমি যেটা বললে খুব কঠিন পিচে তোমাকে ব্যাটিং করতে নামতে হয়েছে। কি রকম ধরনের সাপোর্ট পেলে দলের থেকে, মানে আরেকটু পেলে ভালো হতো? দল বলতে আপনি যদি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্টের কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাপোর্টের কথা, তারা, আমি নেতৃত্বের সাপোর্টের কথা বলছি না, আমি ওভারঅল দল বা না ইনফ্রাস্ট্রাকচার। আমি বলার আগে তার আগে এটা বলিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তমলুক সিটের জন্য যা পরিশ্রম করেছেন ব্যক্তিগতভাবে, আমি আপনাকে অন ক্যামেরা বলছি, সেই পরিশ্রম উনি ডায়মন্ড হারবারের জন্য করেননি। না সেটা তো এমন প্রচুর কাজ পশ্চিমবঙ্গের না সারা পশ্চিমবঙ্গের জন্য করেছেন। হারবারে আইগের সবচেয়ে কম সময়, সবচেয়ে কম, মানে আমি আপনাকে এটাও বলছি গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি উনি যদি পরিশ্রম করে থাকেন কোনো সিটের জন্য সেটা তমলুক। আমি শুধু পরিশ্রম বলতে যেটা মিডিয়া দেখেছে, যেটা মানুষ দেখেছে ওই পরিশ্রমের কথা বলছি না, আমি ব্যাকগ্রাউন্ডের পরিশ্রমের কথা বলছি, ব্যাক অফিসের পরিশ্রমের কথা বলছি। সেটাও অভিষেক বন্দ্যোপাধ্যায় যা করেছেন প্রচুর, যদি বলা যায় মানে দেখুন সব বিষয় তো শেয়ার করার মতো নয় সংবাদ মাধ্যমে। আমি আপনাকে এইটুকু বলতে পারি, পরিশ্রম করা অর্থে তিনি প্রত্যেক দিন যদি কোনো একটা সিট নিয়ে ডেলি তার নিজের অফিসে বসে আলোচনা করে থাকেন, দ্যাট ওয়াজ তমলুক ডেলি। সেটা কেন? সেটা কি শুভেন্দু ফ্যাক্টরের জন্য, যে শুভেন্দু অধিকারীর গড়ের মধ্যে কোথাও গিয়ে জিতে আসতে হবে, নাকি আর ব্যক্তিগত স্তরে তোমাকে স্নেহ ভালোবাসা সেইটার দিক থেকে? মানে দেখুন মেবি বোথ, বা আমি কোনো একটাকে এখান থেকে চুজ করতে পারবো না। হ্যাঁ, শুভেন্দু অধিকারীর জায়গা বলতে পূর্ব মেদিনীপুর জেলা, যেটা নিয়ে শুভেন্দু অধিকারী গর্ববোধ করেন যে আমার জেলা আমার গড়, সেটা তো যে কোনো রাজনৈতিক দলের কাছেই একটা প্রেস্টিজের ইস্যু থাকবে, এটা খুব স্বাভাবিক। এটা যে শুধু আমাদের জন্য না, শুভেন্দু অধিকারীর জন্য ছিল ন্যাচারালি। কাঁথি তমলুক ও শুভেন্দুবাবু যে আপনি যে কটা আপনাদের ক্যামেরাতেও বহুবার আমি আপনাদের আজ তাক বাংলাতেও দেখেছি, শুভেন্দুবাবু বলছেন যে একটা সিট উনি 2 লাখে জিতবেন, একটা সিট 2.5 লাখে জিতবেন, বারংবার দাবি করে এসেছেন। সেখানে একটা সিট 45,000-এ জিতেছেন, একটা সিট 70,000-এ জিতেছেন, 1 লাখের গন্ডিও পেরোতে পারেননি, অর্থাৎ তারও কিন্তু অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এবার আপনি যে প্রশ্নটা করলেন যে জেলা স্তরের নেতৃত্বদের থেকে সহযোগিতা পাওয়া না পাওয়ার কথা, দেখুন প্রত্যেকের মতন করে চেষ্টা করেছেন। সব জায়গাতেই বিশ্বাসঘাতক থাকে, সব জায়গাতেই বেঈমান থাকে। আমার দলে আছে তা নয়, বিজেপিতেও আছে, কংগ্রেসেও আছে, সিপিএমও আছে। আপনি কোনো দলে 100% এমন মানুষ পাবেন না যারা অন্য কোনো প্রলোভনে পা দিয়ে দুরকমভাবে দু নৌকায় পা দিয়ে চলবে না। ফলে এটা আমার দলেও আছে, এবং আমি যাদেরকে সাসপেক্ট করেছি আমি সেটা আমার দলের নেতৃত্বের কাছে জানিয়েছি। তো সব দলের মধ্যে এরকম থাকে, এবং খুব ন্যাচারাল ব্যাপার, পলিটিক্সের এটা খুব একটা ন্যাচারাল ব্যাপার। কিন্তু অধিকাংশ কর্মীরা, আমি কর্মীদের কথা বলতে পারি, তমলুক লোকসভা কেন্দ্রের যে কর্মীরা, তারা প্রত্যেকে প্রাণপণ লড়াই করেছেন। এবং বিশেষ করে নন্দীগ্রামে সেখানে যে পরিমাণ সন্ত্রাস চলেছে, তার মধ্যে দাঁড়িয়েও নন্দীগ্রামের কর্মীরা যেভাবে লড়াই করেছেন, আমি কৃতজ্ঞ। এই যে রিপোর্টটা তুমি দিয়েছো, জেলার নেতৃত্বের কথা বলছো, তাদের বিরুদ্ধে তোমার যে ক্ষোভ, সেটা তুমি নেতৃত্ব, না আমার জেলা নেতৃত্ব বলে অ্যাজ হোল নেতৃত্বের উপরে ক্ষোভ না, কিছু অংশে সেটা হতে পারে ব্লক স্তরের নেতৃত্ব, সেটা হতে পারে অঞ্চল স্তরের নেতৃত্ব। আমি নেতৃত্ব বলতে আমি জেলা রেজিস্টার্ড হয়েছে, সেটা আমি আমার মতো করে দলকে জানিয়েছি, দল পরবর্তীকালে কি অ্যাকশন নেয় সেটা দলের ব্যাপার। আমি আমার মতো করে জানিয়েছি যে আমার মনে হয়েছে ধরুন এই ব্যক্তিগুলো তারা সাসপিশিয়াস, এবং সেটা যে জেলা স্তরের নেতৃত্ব হতে হবে এরকম ব্যাপার নয়। আমি বারবার বলছি এটা ব্লক স্তর, অঞ্চল স্তরেরও নেতৃত্ব হতে পারে, কারণ আমরা প্রচার করতে গিয়ে যেইটুকু যা যখন বুঝেছি, তো আমরা আমাদের মতো করে সেটা দলকে জানিয়েছি, যা রিপোর্ট দেওয়া দিয়েছি। যারা জিতে এসেছেন তাদের সাথে তো নেতৃত্ব দেখা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই দেখা হয়েছে। না ওটা আমরাও ছিলাম, তোমরাও ছিলে, এবং তাদের সাথে কথা হয়েছে। যারা পরাজিত হয়েছে তোমাদের সাথে আলাদা করে
সেই সময় বা পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের কথা, যেমন একজনকে আমরা দেখলাম কৃষ্ণ কল্যাণে, তিনি আরেকবার নির্বাচনে দাঁড়ালেন। তো আমি বলছি তোমাদের আলাদা করে অ্যাসেসমেন্ট, কারণ যেটা দেখে মনে হচ্ছিল যে যেদিনকে রেজাল্ট বেরোলো সেদিনকে অনেক রাত পর্যন্ত আমরাও যখন মুখ্যমন্ত্রীর আবাসে ছিলাম, সেখানে যে দেখে মনে হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছিলেন যে এখনো কিছু সিট রয়েছে যেগুলো খুবই ক্লোজ, রিপোলিং এর রিকাউন্টিং এর কথা বলা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তার কি কোথাও মেনে নিতে মানে অসুবিধা হচ্ছিল যে তমলুক সিটটা তৃণমূল বার করতে পারলো না? তোমার কি মনে হয়? দেখুন, মার্জিন যদি এক্সপেকটেশনের থেকেও কম হয় বা ক্লোজ হয় আসনটা, তাহলে যে কারোরই আফসোস থাকাটা অস্বাভাবিক কিছু না। মানে আপনি যদি আপনার টিআরপির লড়াইতে একদম ক্ষুদ্র পয়েন্টের জন্য কারোর থেকে পিছিয়ে পড়েন, আপনারও সেই আফসোসটা হবে। আমরা যদি পরীক্ষা দিতে গিয়ে 2 নম্বরের জন্য দেখা যায় সেকেন্ড হয়ে গেলাম, ফার্স্ট হতে পারলাম না, আমারও সেই আফসোসটা হবে। তো সেই আফসোসটা তার দলনেত্রী হিসাবে যদি হয়েও থাকে, সেটা আমি আমার জানার কথা নয়, সেটা অস্বাভাবিক কিছু না। তোমার সাথে যখন ইন্টারাকশন হয় তখন না, ওখানে সবার সাথেই মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে কথা বলেছেন, এবং যারা জিতেছেন তাদেরকেও কংগ্রাচুলেট করেছেন, যারা জিততে পারেননি তাদেরকেও কংগ্রাচুলেট করেছেন ফর দেয়ার ফাইট, তার লড়াইয়ের জন্য। এবং তিনি তার মতো করে তার ফিডব্যাক দিয়েছেন, কথা বলেছেন, এবং ওইখানে গিয়ে আমরা জানতে পেরেছি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত স্তরে কতটা পরিশ্রম করেছেন, এবং তার মতো করে তিনি চেষ্টা করেছিলেন, প্রচার থেকে শুরু করে নেতৃত্বদের সাথে আলোচনা থেকে শুরু করে। এটাই বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়, যে তিনি একদম প্রয়োজনে বুথ স্তরের নেতার সাথে পর্যন্ত নিজে আলোচনা করতে পারেন। তো সেইগুলো আমরা ধরুন জানতে পেরেছি ওখানে আলোচনার মধ্যে বসে। বাদবাকি যেরকম কথা বলার এই যে এবারে মানে কিছু জিনিস তো নতুন হলো এবারে 2024-এর নির্বাচনে, যেভাবে একবারে প্রত্যেকের নাম ঘোষণা করে দেওয়া হলো 42টা আসনের ক্যান্ডিডেট, এবং যে কর্পোরেট আর একটা গ্লস ছিল, যেভাবে পুরো বিষয়টা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে করা হলো, কোথাও গিয়ে তৃণমূলের অন্দরে একটা পরিবর্তন তো আসছে, এবং বিগত দুটো ইলেকশনে সেটা স্পষ্ট হয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে বারবার যেই আলোচনাটা উঠে এসেছে সেটা হচ্ছে নবীন এবং প্রবীণ, নতুন এবং পুরাতন, এই আলোচনাটাও রয়েছে। কোথাও গিয়ে একটা ব্যালেন্স স্ট্রাইক করার চেষ্টা হয়েছে, যেমন একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিল বর্ষিয়ান নেতা এবং ক্যান্ডিডেট, ঠিক তোমার মতো এত যুব নেতাও ছিল, সায়নী আছে, এদিকে অন্যরাও রয়েছে। এই ডিবেটটা কি সেটেল করা গেছে পার্টির মধ্যে? তোমার কি মনে হয়? পার্টির ভেতরে এই ডিবেটটা কোনোদিনই ছিল না, ঠিক আছে? এই ডিবেটটা কিছু মানুষ তার ব্যক্তিগত মতামত দিয়েছেন। দেখুন, আমি না সোজা একটা এক্সাম্পলে মনে করি, আমার বাড়িতে মা কালীরও ছবি আছে, রামকৃষ্ণদেবেরও ছবি আছে, অথচ রামকৃষ্ণদেব কিন্তু মা কালীর উপাসক। তো সেভাবেই যদি একটা কর্মীর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের ছবি থাকে, তার মানে এটা নয় যে তিনি কোনো লবির পার্ট। বা কোনো কর্মীর বাড়িতে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি থাকে, তার মানে এটা নয় যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নন। রামকৃষ্ণের ভক্তরা রামকৃষ্ণের ভক্ত এই কারণে, কারণ রামকৃষ্ণের মতো মা কালীর ভক্ত খুব কম আছে।